পড়ালেখা শেষ করে একটা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিছি। চাকরি হবে বলে মনে হয় না, কারণ বর্তমান ঘুষ মামা খালুরা না থাকলে কোনো চাকরি পাওয়া যায় না। তারপরও এই আশায় আছি। ইন্টারভিউ দিয়ে এসে ম্যাচে এসে শুয়ে আছি, কিছুই ভালো লাগছে না। এমন সময় সবচেয়ে কাছের বন্ধু জয় এর ফোন। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। কিরে কই তুই? কেন, কি হয়েছে? কিছু না, আমরা যেখানে প্রতিদিন বসে আড্ডা দিই সেখানে চলে আয়। আচ্ছা, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। তারপর ফ্রেশে রওনা দিলাম। যেতে যেতে বরং আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেওয়া যাক। আমি হলাম আবির। দুনিয়াতে আপন বলতে কেউ নেই, আর যার সাথে ফোনে কথা বলছিলাম সে হলো আমার কলেজ জীবনের বন্ধু জয়। এখন আপন বলতে সে আছে আমার। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যে পৌঁছে গেলাম। কিরে, এত জরুরি তলব কি হয়েছে? তেমন কিছু না। তা তোর চাকরির ইন্টারভিউর কি খবর? চাকরিটা কি হবে? তুই তো জানিস বর্তমান এত সহজে চাকরি পাওয়া যায় না, তারপরও তো আর বলছে 2 দিন পর জানাবে। আরে তুই কোনো টেনশন করিস না, দেখিস চাকরিটা ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তারপর জয়ের সাথে আড্ডা দিয়ে রাতে ম্যাচে ফিরলাম 2 দিন পর। দুপুরবেলায় ম্যাচে শুয়ে আছি, এমন সময় ম্যাচের কেয়ারটেকার এসে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটা খুলতে দেখলাম 2 দিন আগে যে কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম চিঠিটা সেখান থেকে এসছে। চিঠিটা পড়ে দেখলাম চাকরিটা হয়ে গেছে। আমি এটা দেখে সাথে সাথে জয়কে ফোন দিলাম। হ্যালো জয়, কোথায় তুই? কেন, কি হয়েছে? আরে ভাই, ফোনে বলা যাবে না, তুই তাড়াতাড়ি দেখা কর। তারপর জয় আসলো। এবার বল, কি এমন কথা যা ফোনে বললি না? আরে দোস্ত, তুই তো জানিস যে 2 দিন আগে আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম। হ্যাঁ, কেন? আজ সেই কোম্পানি থেকে চিঠি আসছে। তা চিঠিতে কি লেখা আছে? দোস্ত, চাকরিটা হয়ে গেছে। বলিস কি রে? তাড়াতাড়ি টিট দে। আরে বোকা, শুধু কি টিট? চল, আজ আমার পক্ষ থেকে তোকে ডিনার করাবো। তারপর ডিনার শেষ করে তাড়াতাড়ি চলে আসি, কারণ কাল সকালে আবার জীবনের নতুন একটা ধাপ শুরু হতে চলেছে। মানে আমার চাকরির জীবন শুরু। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি অফিসের জন্য তৈরি হয়ে রওনা দিলাম, যাতে প্রথম দিনে যে করে হোক দেরি না হয়। অফিসের লিফটে প্রবেশ করার সময় কিছু একটার সাথে ধাক্কা খেলাম, কিন্তু কিসের সাথে যে ধাক্কা খেলাম তা খেয়াল করি নাই। পরে একটি মেয়ে বলে উঠল, এই যে মিস্টার, চোখে দেখেন না? জি, আমি না হয় চোখে দেখি না, ঠিক আছে। তা আপনার চোখ কি বাসায় রেখে আসছেন? কি বললেন আপনি? কেন, চোখের সাথে সাথে কি কানেও সমস্যা নাকি যে শুনতে পাননি? আপনার সাহস তো কম না, যা তা বলেই যাচ্ছেন। যা তা কথাই বললাম। ধুর, যত সব ফালতু লোক। আমিও লিফট থেকে নামতে যাব, তখনই এক ছেলে ডাক দিয়ে বলল, কি ভাই, নতুন মনে হচ্ছে? হ্যাঁ। ভাইয়ের ভাগ্যটা মনে হয় ভালো না। কেন ভাই, এমন করে বলছেন কেন? আপনি যে মেয়ের সাথে এতক্ষণ কথা কাটাকাটি করলেন, আপনি জানেন সে কে? কেন, কি সে? এই অফিসের বসের একমাত্র মেয়ে। বলেন কি? তাহলে তো মনে হয় চাকরিটা আর হলো না। দেখেন কি আছে কপালে। লোকটার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, নিজেকে মারতে ইচ্ছা করছে। কি দরকার ছিল মেয়েটার সাথে কথা কাটাকাটি করার? একটু সরি বললেও তো সব ঠিক হয়ে যেত। এসব কথা ভাবতে ভাবতে বসের কেবিনের দিকে যেতে লাগলাম। কেবিনের সামনে গিয়ে ভয়ে ভয়ে দরজাটা খুলে, স্যার আমি কি ভিতরে আসতে পারি? আসুন। তারপর আমি ভিতরে গিয়ে দেখি স্যারের মেয়েও ভিতরে বসে আছে। বসুন। আর তুমি তো নতুন, তাই না? জি স্যার। তা তোমার নামটা যেন কি? আবির। চেয়ারের সাথে নামটা পুরোই জোকার। ও হচ্ছে আমার মেয়ে রিয়া। ওর কথায় কিছু মনে করো না বাবা, ও একটু এরকমই। আসলে মা মরা মেয়েটা আমার আদর যত্নের কমতি রাখেনি, তাই কিছু বলি না। না স্যার, আমি কিছুই মনে করি নাই। মনে মনে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ দিলাম, কারণ রিয়া স্যারকে কিছুই বলে নাই। রিয়ার নামটা যেমন সুন্দর, রিয়া দেখতেও অনেক সুন্দর, শুধু একটু রাগী। তাহলে আজ থেকে কাজে লেগে পড়ো। তারপর স্যারের কেবিন থেকে বের হয়ে এলাম। ম্যানেজার সাহেব আমাকে একটা কেবিন দেখিয়ে দিলেন, আমি গিয়ে বসে এখানে বসলাম। এইভাবে সময়টা খুব ভালোই কাটছিল। এর ভিতর ম্যাচ চেঞ্জ করে একটা ফ্ল্যাটের বাসায় থাকি। একদিন স্যার আমাকে তার কেবিনে ডাকলেন। জানি না কতটা ভালো লিখতে পারছি, তবুও কেমন হয়েছে তা জানালে খুশি হব। এইভাবে সময়টা খুব ভালোই কাটছিল। এর ভিতর ম্যাচ চেঞ্জ করে এখন একটা ফ্ল্যাট বাসায় থাকি। একদিন স্যার আমাকে তার কেবিনে ডাকলো। আমি কেবিনের দিকে যাচ্ছি আর ভাবছি হঠাৎ স্যার কি মনে করে ডাকলেন। এসব কথাগুলো ভাবতে ভাবতে স্যারের কেবিনের সামনে চলে এসেছি। দরজার সামনে গিয়ে আমি বললাম, স্যার আসতে পারি? আরে আবির, আসো আসো, ভিতরে আসো, বসো। ধন্যবাদ স্যার। আমাকে হঠাৎ করে ডাকলেন কেন স্যার? ও হ্যাঁ, এই নাও। এটা কিসের কার্ড স্যার? এটা হচ্ছে আমার একমাত্র মেয়ে রিয়ার বিয়ের কার্ড। তাই অফিসের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, শুধু তুমি বাকি ছিলে। আমি কার্ডটা খুলে পড়তে লাগলাম। বিয়ের বাকি আর মাত্র 2 দিন। পড়া শেষ করে স্যারকে বিদায় জানিয়ে স্যারের কেবিন থেকে চলে আসি। তারপর নিজের কেবিনে এসে জয়কে ফোন দিলাম। রিং হচ্ছে তো হচ্ছেই, ফোন রিসিভ করার কোনো কথাই নাই।
হ্যালো। কিরে, ফোন ধরতে এত দেরি করলি কেন? একটু কাজে ব্যস্ত ছিলাম, এই আর কি। খুব কি ব্যস্ত নাকি? আরে না, বল তুই কেন ফোন দিলি? আজ বিকাল একটু দেখা করিস। কেন রে, কিছু হয়েছে নাকি? আরে তোর সাথে একটু কাজ আছে। আচ্ছা, তাহলে বিকালে দেখা হচ্ছে। ওকে। বিকালে জয়ের সাথে দেখা করতে গেলাম। কি রে, তোর আসতে এত দেরি হলো যে? আর বলিস না, রাস্তায় যে জ্যাম, তারপর আবার অফিস থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে বল তোর খবর কি? নতুন বাসায় যাওয়ার পর তো তোর সাথে দেখাই হয় না। এই তো চলছে কোন রকম। ও শোন, তোকে এই জন্য ডাকছি। বল শুনি। ওকে আমার সাথে এক জায়গায় যেতে হবে, তুই কিন্তু না বলতে পারবি না। তা না হয় যাওয়া যাবে, কিন্তু যাবিটা কোথায়? একটা বিয়েতে। কি, তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস? আরে কি বলিস এসব? তোকে ছাড়া আমি এসব করবো তুই ভাবলি কি করে? তাহলে কার বিয়েতে যাওয়ার কথা বলছিস? আরে স্যারের মেয়ের বিয়ে, তাই স্যার অফিসের সবাইকে দাওয়াত করেছে। তা বিয়েটা কবে শুনি? এই তো 2 দিন পর। বুঝলাম। তা বিয়েতে কি উপহার দিবি, কিছু ভাবছিস? আরে সেই জন্যই তো তোকে আজ ডাকছি, না হলে তোকে আর বিয়ের দিন বলতাম। আচ্ছা, আমি ভেবে দেখি কি দেয়া যায়, আর তুইও ভাব কেমন। আচ্ছা আজ তাহলে যাওয়া যাক। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আমি আর জয় যথারীতিভাবে একটা ছোট উপহার নিয়ে বিয়ে বাড়ির উপস্থিত হলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু আমরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম তখন অনেকটাই অবাক হলাম। আরে ভাই, অবাক না হয়ে কি কোনো উপায় আছে? একে তো বিয়ে বাড়ি, তার উপর চারপাশ কেমন নীরব হয়ে আছে। কি রে শালা, ভুল করে কোনো বাড়িতে এসে পড়লাম নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। দাঁড়া, ঠিকানাটা আরেকবার ভালো করে দেখে নেই। তাই দেখ তাড়াতাড়ি। না রে ভাই, ঠিকানা তো ঠিকই আছে। তাহলে মানুষজন সব কোথায়? চল একটু ভিতরে গিয়ে দেখি। তারপর আমরা দুইজন আর একটু ভিতরে যেতে কিছু মানুষ দেখতে পেলাম। সবাই যেন নীরব হয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। আমি আমার একজন কলিগকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই, সবাই এমন নীরব কেন? কি আর হবে, স্যারের মেয়ের যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তারা নাকি এখন আর আসবে না। আসবে না মানে? তারা এমনটা কি করে করতে পারে? তারা নাকি স্যারের সাথে ব্যবসায়িক শত্রুতার জন্য এমনটা করেছে, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। এত পুরো বাংলা ছায়াছবির মতো কাহিনী। কি বলিস তুই এসব? আমি আমার কলিগকে জিজ্ঞেস করলাম, স্যারকে কোথাও দেখছি না যে, কোথায় সে? এসব কথা শোনার পর সে অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোন হাসপাতালে? তারপর তার কাছ থেকে হাসপাতালের ঠিকানাটা নিয়ে হাসপাতালে গেলাম। সেখানে পৌঁছে দেখি রিয়া ম্যাডাম বাইরে বসে কান্না করছে। বধূ সাথে তাকে দেখতে একদম লাল পরীর মতো লাগছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার কেমন আছে? একটা রুমের ভিতর থেকে একজন ডাক্তার বাইরে এসে বলল, আপনাদের মধ্যে আবির কি? জি আমি। কেন, কি হয়েছে? আপনাকে উনি ডাকছে। আমি আর কিছু না ভেবে আমি আর জয় দুজনে একসাথে স্যারকে যেখানে রাখা হয়েছে সেখানে গেলাম। স্যার আমাকে দেখে বললেন, বাবা আবির, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ স্যার বলুন। আবির, এতক্ষণ তো সব ঘটনায় শুনতে পারছো, তা বাবা তুমি আমার একটা কথা রাখবে? স্যার কি কথা, আপনি আমায় বলুন, আমি অবশ্যই আপনার কথা রাখার চেষ্টা করব। আসলে তোমাকে যে কথাটা কিভাবে বলি ঠিক বুঝতে পারছি না। কথাটা তুমি কিভাবে নিবে তা আমি জানি না। তবে স্যার আপনি বলুন। আবির, তোমাদের যদি কোনো সমস্যা না থাকে তুমি তাহলে আমার মেয়েকে বিয়ে করো। কোন কথাই বের হচ্ছে না। আসলে স্যার কথা শুনে আমি কি উত্তর দিব তা আমি বুঝতে পারছি না। স্যার আমার চুপ করে থাকতে দেখে আবারও বললেন, বাবা এভাবে চুপ করে থেকো না, তুমি একটু ওকে বোঝাও। এ তো পুরো বাংলা ছায়াছবির মতো কাহিনী। দেখ ভাই, তুই তোর স্যারের কথাটা মেনে নে। সে এত করে রিকোয়েস্ট করছে, তুই আর না করিস না। আর বিয়ে আজ না হয় কাল তো করতেই হবে, তাই না? তুই তো আমার কোনো কথাই অমান্য করিস না, তাই এই কথাটাও রাখ। কিরে, এত কি ভাবছিস? হ্যাঁ বলে দে। আমি তোমাকে হাত জোর করেছি বাবা, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। এ কি করছেন স্যার? আপনি আমার একজন গুরুজন, আপনার কথায় আমি রাজি, কিন্তু রিয়া কিন্তু কি? ম্যাডাম কি রাজি হবে? ও তুমি চিন্তা করো না, আমার কথা ও কখনো অমান্য করবে না। তারপর স্যার রিয়া ম্যাডামকে ভিতরে ডাকলেন। রিয়া ম্যাডামের তার চোখ মুছতে মুছতে ভিতরে আসলেন। তারপর স্যার তাকে বললেন, রিয়া, মা আমার একটা কথা রাখবি। কি কথা বাবা, বলো। মারে, তুই আবিরকে বিয়ে কর। দেখ মা, আমার মান সম্মান এখন সব তোর উপর, তুই আর না করিস না, তুই রাজি হয়ে যা। বাবা তুমি যা ভালো বুঝো তাই করো তাহলে। তোমায় বলছি না, আমার মেয়ে কখনো আমার অবাধ্য হবে না। মাথা নিচু করে চুপ করে আছি। তাহলে আজই তোমাদের বিয়ে হবে। যা আপনি ভালো মনে করবেন।
তাহলে আমি একটু আসি, তোরা একটু অপেক্ষা কর। তুই আবার কোথায় যাবি এখন? বারে, তোর ভাবিকে একটু জানাতে হবে না? চলো তাহলে বাসায় যাওয়া যাক। কিন্তু তোমার শরীর তো ভালো নেই। না রে মা, তোর বিয়ে হলে আমার শরীর এমনিতেই ঠিক হয়ে যাবে। তারপর স্যার আর আমরা সবাই মিলে স্যারের বাসায় গেলাম। আরে বুঝতে পারছেন না কেন যাচ্ছি? আরে ভাই, আজ যে আমার বিয়ে। অবশেষে আমাদের বিয়েটা খুব ভালোভাবে হয়ে গেল। এখন আমি বাসর ঘরের বাইরে জয় এর সাথে দাঁড়িয়ে আছি। জয় আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি ঘরে প্রবেশ করে দেখি রিয়া ম্যাডাম বিছানায় বসে আছে। আমি আস্তে করে দরজাটা লাগিয়ে ঘুরে দেখি রিয়া ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে হঠাৎ আমার সামনে দেখে কিছুটা ঘাবড়ে যাই। আমি ভাবছিলাম সে হয়তো বা আমাকে সালাম করার জন্য খাট থেকে নেমে আসছে, কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে সে আমাকে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই যে, আপনি আমাকে বিয়ে করলেন কেন? চুপ করে আছি, কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। কি হলো, চুপ করে আছেন কেন? না মানে আপনার বাবা বলেছে তাই। বাবা বলল আর আপনি রাজি হয়ে গেলেন? কেন, আপনি কি এই বিয়েতে খুশি নন? না। তাহলে আপনি বিয়ের জন্য হ্যাঁ বললেন কেন? ওটা তো বাবার মান সম্মানের কথা ভেবে রাজি হয়েছি। আপনি কি করে ভাবলেন যে আমাদের অফিসের একজন সাধারণ কর্মচারীকে আমার স্বামী হিসেবে মানতে পারবো? মাথা নিচু করে কথাগুলো শুনছি। আর হ্যাঁ, খবরদার, যদি কখনো স্ত্রীর অধিকার দেখাতে আসেন তো বুঝতে পারছেন। কি হলো, কিছু বলছেন না কেন? আচ্ছা, আপনি যেমনটা ভালো বুঝবেন। এখন ঘুমাতে চান? আচ্ছা, এই বলে খাটের দিকে যাচ্ছি। আবারও রিয়া ডাক দিলেন। এই যে, ওইদিকে কোথায় যাচ্ছেন? কেন, আপনি না বললেন ঘুমাতে যেতে? আপনাকে কি খাটে গিয়ে ঘুমাতে বলছি? যত সব। তাহলে আমি কোথায় শুবো? আমি কি জানি, যেখানে খুশি সেখানে শুবেন, কিন্তু খাটে না। তারপর আমি কি আর করব, বালিশ নিয়ে বাইরে যাচ্ছি। রিয়া পেছন থেকে আবার ডাক দিলেন। এ কি, বাইরে কোথায় যাচ্ছেন? কেন, অন্য রুমে যাচ্ছি। না, অন্য রুমে যাওয়ার দরকার নাই। আপনি এ ঘরে সোফায় শুয়ে পড়ুন। কি? এত অবাক হওয়ার কিছুই নাই। এখন যদি বাইরে যান, এটা যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে আমাকেই খারাপ ভাববে। উফ, মেয়ের মাথায় বুদ্ধি আছে বলতে হয়। এই, কিছু বললেন মনে হয় আপনি? হ্যাঁ না, কিছু বলি নাই তো। সত্যি তো? হ্যাঁ সত্যি, আমি কিছুই বলি নাই। তারপর আর কি করার, চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়লাম। একটু পর আমি আবার বসলাম। কি হলো, লাইটটা বন্ধ করছেন না কেন? যদি লাইট বন্ধ করলে আপনি খারাপ কিছু করেন? কি, আমাকে কি দেখে আপনার এমন মনে হয়? না, আপনাকে দেখে ঠিক মনে হয় না। তারপরও তো বলা যায় না কার মনে কি চলে। আমি কিছুটা রাগ করে রুম থেকে বাইরে হয়ে চলে যাচ্ছি। তখন আবার রিয়া বলল, এ কি, আবার কোথায় যাচ্ছেন? কেন, আমি এই রুমে থাকলে খারাপ কিছু করতে পারি, তাই আমি চলে যাচ্ছি। এই, না না না, আর বাইরে যেতে হবে না। আমি লাইট বন্ধ করে দিচ্ছি। কিন্তু? আবার কিন্তু কি? তাহলে ডিম লাইটটা জ্বালিয়ে রাখি। ওকে রাখেন, দূর, মেজাজটাই খারাপ করে দিল। তারপর সে লাইটটা বন্ধ করলো ঠিকই, কিন্তু ডিম লাইটটা জ্বালিয়ে রাখছে। আমিও আর কিছু না বলে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছু তো এই ঘুম আসছে না। আপনারাই বলুন, সোফায় শুলে কারো ঘুম আসে? তারপরও চেষ্টা করছি। কত না স্বপ্ন ছিল আজকের এই দিনটাকে। ভেবেছিলাম বাসর ঘরে কতই না সুন্দর হয়, আর আজ দেখছি রিয়ার দিকে তাকিয়ে দেখি সে ঘুমিয়ে গেছে। তার মুখটা দেখতে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছিল। যতই ওর দিকে তাকিয়ে থাকছি ততই ওর মায়ে পড়ে যাচ্ছি। ওর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নাই। সকালে দেখি শরীরে পানি পড়ছে। আমি ভাবলাম হয়তো বা স্বপ্নের মধ্যে বৃষ্টি পড়ছে, তাই সেদিকে কোনো খেয়াল দিই নাই। একটু পর যখন আবার পানি দিল তখন বুঝলাম না এটা স্বপ্ন নয়, কে যেন আমার গায়ে পানি ঢেলে দিচ্ছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি রিয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখতে তখন খুব সুন্দর লাগছিল, এমনিতেও সুন্দর। তারপর আবার শাড়ি পরেছে। একটু পর রিয়ার কথায় বাস্তবে ফিরে আসলাম। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? তোমায় দেখছিলাম। কি? না মানে, এত সকালে এই শীতের ভিতর শরীরে পানি দিলেন কেন? এত সকালে মানে? ঘড়ির দিকে তাকিয়ে দেখেন একবার। এই রে, এত অনেক দেরি হয়ে গেছে। যাও, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, আমার খুব ক্ষুধা লাগছে। যান তাহলে ওইদিকে রান্নাঘর, রান্না করেন গিয়ে। কি? আমি রান্না করব মানে? তাহলে কে রান্না করবে? আমি রান্না করতে পারি না, আপনি গিয়ে রান্না করেন তাড়াতাড়ি। কি, মেয়ে মানুষ হয়ে রান্না করতে পারেন না? দেখুন, এইসব কথা শুনতে চাই না, যান গিয়ে রান্না করেন। এই ছিল কপালে। এই কথাটা বলে রান্না করতে রান্নাঘরের দিকে যাচ্ছি। রান্না করার জন্য আসলে আগে একা থাকতাম, তাই একটু একটু রান্না পারি আর কি। রান্না শেষ করে আমি যখন আসলাম এসে তো আমি তখন পুরাই অবাক। আমার অবাক হওয়ার কারণ হচ্ছে, আমি যখন রান্নাঘর থেকে বের হলাম তখন দেখি রিয়া টেবিলে বসে বসে খাবার খাচ্ছে। আমি তার কাছে গিয়ে তাকে বললাম, এই আপনি খাবার কোথায় পেলেন? কোনো কিছু না বলে শুধু খাবার খাই। কি হলো, কিছু বলছেন না কেন? ভাবি এসেছে খাবার নিয়ে। ভাবি মানে কার ভাবি?
আমাদের কথার মাঝে জয়ের বউ মানে আমার ভাবি এসে হাজির। তিনি এসে আমাকে বললেন, কি দেবর, বউ পেয়ে একদিনের ভিতর আমাকে ভুলে গেলে? না মানে? থাক, আর মানে মানে করতে হবে না, যাও তুমিও খেতে বসো। আমি আর কিছু না বলে চুপ করে রিয়ার পাশে গিয়ে খেতে বসলাম। ভাবি, আপনি কখন আসছেন? আমি তো আসছি অনেক আগে। কেন? না কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। তারপর আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি সে মিটমিট করে হাসছে, আর এদিকে আমার রাগ হচ্ছে। এই ভাবি আসছে তো আপনি একটিবার আমাকে ডাক দিতে তো পারতেন। রিয়া আমার দিকে কেমন ভাবে তাকালো, যেন কিছুই বললো না। তা দেবর, তুমি রান্নাঘরে কি করছিলে? কি বলবো ভাবি, এত সুন্দর একটা বউ পাইছি, তাকে কি করে রান্নাঘরে পাঠাই বলেন, যদি কালো হয়ে যায়? বাবা, একদিনেই এত প্রেম? প্রেমের আর দেখছো কি, কেবল তো শুরু। আচ্ছা, তোমরা তাহলে খাও, আমি বরং আসি। এই কথা বলে ভাবি চলে গেলেন, আর আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি কেমন একটা রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? ওই, আমি আপনার কেমনে বউ হই? কেন, আপনার সাথে না আমার কাল বিয়ে হলো? বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট। আর হ্যাঁ, আপনি ভাবলেন কি করে যে আমার বাবার অফিসের একজন সামান্য কর্মচারীকে স্বামী হিসেবে মেনে নিব? এটা কখনো সম্ভব না। একটু থেমে আবার বলতে শুরু করলো, আর আমরা কিছুদিন একসাথে থাকবো, তারপর আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব, বুঝলেন? কথাগুলো বলে সে রুমে চলে গেল। আর আমি বসে ভাবছি, এই ছিল আমার জীবনে। যখন একা ছিলাম তখন তো খুব ভালোই ছিলাম। কথাগুলো ভাবতে ভাবতে নিজের অজান্তেই কখন যে চোখে পানি চলে আসলো তা বুঝতে পারি নাই। সারাদিন আর রিয়ার সামনে যাই নাই। রাতে কাছে গিয়ে বললাম, সারাদিন তো কিছু খেলেন না, আসুন এখন কিছু খেয়ে নিন। কে বলেছে আমি সারাদিন না খেয়ে আছি? আর আপনার খাওয়া আপনি খেয়ে নিন। আর আপনি? আমি বাইরে থেকে খাবার অর্ডার করেছি। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে আসবো, তখনই পেছন থেকে রিয়ার ডাক দিল, এই যে শুনুন, আমাকে এত কেয়ারলেস দেখাতে আসবেন না, বুঝলেন? আপনাকে আমার সহ্য হয় না। আমি তার কথা শুনে বাইরে চলে গেলাম। কি করব, কিছুই ভালো লাগছে না। একটু রাত করে বাসায় ফিরলাম। দরজার কাছে এসে 2-3 বার কলিং বেল বাজাতে রিয়া সে দরজাটা খুলে আর বলল, কি ব্যাপার, এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? একটু কাজ ছিল। কি এমন কাজ যে এত রাত পর্যন্ত বাইরে থাকতে হবে? আমি আর কিছু না বলে সোজা রুমে চলে গেলাম। গিয়ে সোফায় শুয়ে পড়লাম। রিয়াও আমার পিছু পিছু আসলো এবং খাটে গিয়ে বসে পড়লো। দুজনে নীরব হয়ে আছি। একটু পর নীরবতা ভেঙে আমি বলতে শুরু করলাম, আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব। সত্যি? সত্যি। তবে? তবে কি? আমাদের 6 মাস একসাথে থাকতে হবে। আপনাকে তো আমি একদমই সহ্য করতে পারছি না, আর আপনি বলছেন 6 মাস একসাথে থাকার কথা। কি করবেন বলুন, কিছু পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। আর 6 মাস ই তো দেখতে দেখতে চলে যাবে। ঠিক আছে। আর রাতে দুজনের ভিতর আর কোনো কথা হয়নি। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া এখনো ঘুমিয়ে আছে, তাই তাকে আর জাগালাম না। সত্যি ঘুমন্ত অবস্থায় রিয়াকে একদম নিষ্পাপ শিশুর মতো লাগছে। আমি হালকা পাতলা নাস্তা করে রিয়ার জন্য রেখে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে যেতে স্যারের সাথে দেখা। আরে আবির বাবা, যে তুমি অফিসে আসতে গেল কেন? আর কয়দিন পরে আসতে পারতে। না স্যার, আসলে কিছু পুরনো কাজ আছে, ওগুলো করতে হবে। ও আচ্ছা, তারপরেও? না স্যার, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে একটু পর আমার কেবিনে এসে দেখা করো, কেমন? ঠিক আছে স্যার। তারপর আমি আমার কেবিনে এসে বসে বসে কাজ করছি, তখন স্যারের ফোন। আমি ফোন রিসিভ করতেই, আবির, এখনই আমার কেবিনে এসে দেখা করো। এই কথাটা বলে ফোনটা কেটে দিল। তারপর আমি স্যারের কেবিনে গেলাম, তখন স্যার আমাকে বসতে দিয়ে বলতে শুরু করলেন, আবির, তুমি তো জানো যে রিয়া আমার একমাত্র সন্তান, ও ছাড়া আমার কেহ নেই। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। এই যে আমার যেই সম্পত্তি দেখছো, সবই তো এখন তোমাদের। তাই বলছিলাম কি, তুমি যদি এখন আমার কোম্পানির দায়িত্বটা নিতে। সরি স্যার, আমাকে মাফ করবেন, আমি আপনার এই কথাটি রাখতে পারবো না। কিন্তু কেন বাবা? আমি আপনার মেয়ের স্বামী বলে আপনি আমাকে আপনার কোম্পানির দায়িত্ব দিতে চাচ্ছেন, কিন্তু আমি সেটা চাই না। কি বলবো বাবা তোমায়, তোমার প্রতি আমার এমনিতেই কৃতজ্ঞ। আমি বিয়ের আগে যেমন আপনার অফিসের কর্মচারী ছিলাম, আমি চাই এখনো কর্মচারী হিসেবেই থাকতে। তারপরও আজ তোমার কথা শুনে গর্বে আমার বুকটা ভরে গেছে বাবা। একই স্যার, আপনি কাঁদছেন কেন? আমার মেয়ে অনেক সৌভাগ্যবান যে তোমার মতো একজনকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছে। স্যারের মুখে কথা শোনার পর আমার মুখ দিয়ে আর একটা কথাও বের হচ্ছে না, শুধু দু চোখ দিয়ে পানি পড়ছে। তারপর স্যারের কাছ থেকে বিদায় নিয়ে নিজের কেবিনে এসে বসে আছি, কিন্তু আমি কেবিনে গিয়েই তো তারপর স্যারের কাছ থেকে বিদায় নিয়ে নিজের কেবিনে এসে বসে আছি, কিন্তু কাজে মন দিতে পারছি না। তারপর অফিস ছুটি হলে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর এসে রিয়া দরজা খুলে দিয়ে চলে গেল। আমি ভিতরে প্রবেশ করার পর খাবার টেবিলের দিকে চোখ যেতেই মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি সকালে যে খাবার রিয়ার জন্য রেখে গিয়েছিলাম সে খাবার এখনো সেখানেই আছে। তার মানে রিয়া আমার বানানো খাবার খায়নি।
এটা দেখে মন আরও খারাপ হয়ে গেল। এর ভিতরে জয়ের ফোন। আমি ফোন রিসিভ করতেই, হ্যালো। কি রে বন্ধু, বিয়ে করে আমাকে একদম ভুলে গেলি নাকি? কি যে বলিস তুই, তোকে কি কখনো ভুলতে পারি? বুঝি তো, নতুন বউ নিয়ে খুব সুখে আছো মনে হচ্ছে। সুখে আছি না চাই, তাকে যদি বলতে পারতাম কেমন সুখে আছি তাহলে তুই বুঝতে পারতি। কি রে, চুপ করে আছিস কেন? ওই চুপ করে থাকলাম। আচ্ছা, যদি ফ্রি থাকিস তাহলে দেখা করি। আরে ফ্রি আছি। তাহলে চলে আয় সেই জায়গায়। আচ্ছা তুই অপেক্ষা কর। তারপর আমি বাসা থেকে বের হতে যাব, তখন রিয়া আমাকে পিছন থেকে ডাক দিল। কোথায় যাও? কেন, কি হয়েছে? না কিছু হয়নি, কিন্তু তুমি রাত করে বাড়ি আসবে, এতে আমার ঘুমের অসুবিধা হয়। আপনাকে জেগে থাকতে হবে না, আপনি বরং ঘুমিয়ে থাকবেন। তাহলে দরজা খুলবে কে? আমার কাছে দরজার আলাদা চাবি আছে, আপনি দরজায় তালা দিয়ে শুয়ে থাকবেন, সমস্যা নেই। ঠিক আছে। জানি না তোমাকে কিভাবে এতদিন সহ্য করব। এই কথাটা বলে রিয়া চলে গেল, আর আমিও বাসা থেকে বের হয়ে জয়ের কাছে গেলাম। কি রে, আসতে এত দেরি করলি কেন? এই একটু জ্যাম ছিল। ও আচ্ছা, তাহলে বল কেমন উপভোগ করছিস বিবাহিত জীবন? আরে বিবাহিত জীবন আর শুরু করলাম কোথায়, মাত্র 2 দিন হলো। তোর ভাগ্যটা অনেক ভালো, এত বড় লোকের মেয়ে তোর ঘরের বউ। বন্ধু, তার বলতে হবে না, মনের ভিতর কষ্ট রেখে মুখে একটা হাসি দিয়ে কথাটা বললাম। শোন, তোকে যে জন্য ডাকা হয়েছে। বল তাহলে। মানে আমাদের ভার্সিটির কিছু বন্ধু বান্ধব তোর বউকে দেখতে চাইছি, আমি বলছি তোর কাছে শুনে তাদের জানাবো। জয়ের কথাটা শুনে চিন্তায় পড়ে গেলাম। কি আর রিয়াকে এই কথাটা বলি, সে তো কিছুতেই রাজি হতে চাইবে না, আর জয়কেই বা না করি কিভাবে? কি হলো, চুপ করে আছিস? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, আমি বরং বাসায় গিয়ে তোকে ফোন করব এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে। জয় আর আমি আরও কিছু কথা বলে যে যার বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। রুমে গিয়ে দেখি রিয়া ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। রাতে আর তাকে ঘুম থেকে তাকালাম না, আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে যথারীতিভাবে আমি রিয়ার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রেখে অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আসি। রিয়া তখনও ঘুমিয়ে আছে। অফিসে এসে কাজ করছি, আর মনের ভিতর শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কি করে রিয়াকে বলি যে আমার সকল বন্ধুরা তাকে দেখতে চাইছে। ও তো আমাকে সহ্যই করতে পারে না, আর আমার সাথে কথা বলার সময় এমনিতে রেগে কথা বলে। অফিস ছুটির পর বাসায় এসে সোফায় বসে বসে ভাবছি রিয়াকে কি এখন কথাটা বলবো। ধুর, যা আছে কপালে বলেই দিই। আপনার সাথে একটা কথা ছিল। রিয়া টিভি দেখছিল, আমার কথা শুনে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, আপনাকে তো আমার ভালোই লাগে না, আর কথা আর কি শুনবো? তারপরও বলুন কি বলতে চান। না মানে আমার কিছু বন্ধুরা আপনাকে দেখতে চেয়েছে। কেন আমাকে দেখতে চেয়েছে কেন? আপনি আমার বউ না, তাই দেখতে চাইছে। ওই আমি আপনার বউ হই? হ্যাঁ, আপনাকে বলছি আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, তাহলে আমি আপনার বউ হই কি করে? যত দ্রুত সম্ভব আমাকে ডিভোর্স দিয়ে দিবেন, বুঝলেন? আমি আর কিছু বললাম না। রিয়ার কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা পানি চলে এলো। আমি রিয়ার সামনে থেকে চলে গেলাম। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছি কি পাপ করেছিলাম যে যার জন্য আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে অফিসে চলে গেলাম। অফিসের কাজের ফাঁকে পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা নেই। মনে হয় সকালে তাড়াতাড়ি বাসা থেকে কথা আমাকে ঘুরতে নিয়ে যেতে পারবে না, তাই আমি তাকে শাস্তি হিসেবে সোফায় শুতে দিয়েছি। হায় হায়, ভাইয়া কয় কি, এ তো দেখি মিথ্যা বলায়ও পটু। আমি অবাক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছি। না আবির, তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করনি। না স্যার, আসলে না না, আমি আর কিছুই শুনতে চাই না। আমি চাই তোমরা দুজনই আজ কোথা থেকে ঘুরে আসো। ঠিক আছে। আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে কথাটা বলল, তাহলে তোমরা বরং গাড়িটা নিয়ে যাও, কেমন? সরি স্যার, মাফ করবেন, আমি আপনার গাড়ি নিয়ে ঘুরতে যেতে পারবো না। কেন গাড়ি নিতে পারবে না? কারণ আমি চাই না যে আমার স্ত্রীকে তার বাবার টাকায় ঘোরাতে। আমার নিজের যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে আমি তার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। আবির, তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি আমি। বাবা, ও কিন্তু তোমাকে অপমান করছে। না রে মা, ও তো ঠিক কথাই বলছে। না বাবা। পুরো কথা বলতে না দিয়ে স্যারের ফোনে আসলো, তাই তিনি ফোনে কথা বলছেন। কথা বলা শেষ করে স্যার তাকে বললেন, আমি এখন যাই মা, একটু কাজ আছে, আসি বাবা। আবির, ভালো থেকো তোমরা। তারপর স্যার চলে গেলেন। আর রিয়া আমার কাছে এসে, তুমি আমার বাবাকে অপমান করলে কোন সাহসে? আমি তাকে কোনো অপমান করি নাই। তুমি তো বলবেই ছোট লোক কোথাকার, একটা গাড়ি কেনার ক্ষমতা নাই। আর তাছাড়া তুই কোন দিন এই গাড়িতে উঠেছিস বলে মনে হয় না, আর তুই কিনা আমার বাবার মুখের উপর না করে দিলি। রিয়া, তুমি কিন্তু একটু বেশি বুঝছো।
আমি কিন্তু তাকে কোনো অপমান করে কথাগুলো বলে নাই। তুই অপমানের কি বুঝিস? হ্যাঁ, তোর মা বাবাকে যদি কেউ বলতো তাহলে তুই বুঝতি অপমান কাকে বলে। আমার তুমি কিন্তু কিন্তু কি? ও, আমি তো ভুলে গিয়েছিলাম তোর বাবা মারই ঠিক নাই। জোরে চিৎকার করে উঠে রিয়াকে চড় মারলাম। কি করব, রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। কি শুরু করেছো? কিছু বলছি না বলে তখন থেকে বাজে কথা বলে যাচ্ছ। নিজেকে কি মনে করো? হ্যাঁ। দেখলাম রিয়া আর কোনো কথাই বলছে না, তার দু চোখ বেয়ে পানি পড়ছে এবং আর কিছু না বলে সোজা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিছে। তারপর আমিও তাকে কিছু না বলে বাইরে চলে গেলাম। তারপর যখন মাথার একটু ঠান্ডা হলো তখন ভাবতে লাগলাম রিয়া আবার খারাপ কিছু করে না বসে। তাই আমি তাড়াতাড়ি বাসায় গেলাম। বাসার ভিতরে ঢুকে দেখি রুমের দরজা বন্ধ এবং ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। তার মানে রিয়া এখনও কান্না করছে। আমি দরজায় শব্দ করলাম, সাথে সাথে কান্নার আওয়াজ থেমে গেল, কিন্তু দরজা খুলল না। বুঝতে পারলাম সে আমার প্রতি রাগ করে আছে। আমি কয়েকবার ডাকার পর একটু দরজা খোলার শব্দ শুনতে পেলাম। আমি রিয়াকে দিকে তাকাতে সে আবার খাটে গিয়ে শুয়ে পড়লো। তারপর আমি তার কাছে গিয়ে বললাম, আই এম সরি। আসলে তখন ওইভাবে তোমার গায়ে হাত তোলা আমার একদম উচিত হয়নি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তুমি কেন মাফ চাচ্ছ? মাপ তো আমার চাওয়া উচিত। আসলে ভুলটা তো আমার ছিল। তুমি বরং আমাকে মাফ করে দাও। প্লিজ তুমি মাফ চেও না। তারপরও তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আচ্ছা যাও, মাফ করে দিলাম। কিন্তু ম্যাম, আপনি কি আমায় মাফ করেছেন? হ্যাঁ, করেছি। না, রিয়ার এই হাসি দেখে ওর প্রেমে পড়ে গেলাম। মেয়েটা হাসলে আসলে অনেক সুন্দর দেখা যায়। তারপর আমি ঘুমাতে গেলাম। শুয়ে শুয়ে ভাবছি রিয়া আমার সাথে এই প্রথম হেসে কথা বলল। এমন করে যদি প্রত্যেক দিন ও কথা বলতো, কিন্তু কি হবে এইভাবে হেসে কথা বলে? আর তো কিছুদিন তারপর ওর সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। এই কথাটা ভেবেই মনটা খারাপ হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রিয়ার দিকে তাকিয়ে দেখি ওর মুখটা একদম লাল হয়ে আছে। কাল রাতের চারের দাগ এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ওর মুখে দাগ দেখে নিজের প্রতি খুব রাগ হলো। ইচ্ছে করছে ওর মুখটা আলতো করে ছুঁয়ে দিই, কিন্তু তা করা যাবে না। যদি ওর মুখে হাত দেওয়ার সময় ও জেগে যায় তাহলে তো খুব রেগে যাবে। এই রে, অফিসে দেরি হয়ে যাচ্ছে, এখন আর নাস্তা বানানোর সময় নাই। তাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আমি আমার কেবিনে বসে কাজ করছি। এমন সময় মেঘা এসে, আসতে পারি? আরে তোমার আসার জন্য আবার পারমিশন লাগে নাকি? আসো। এরপর মেঘা ভিতরে এসে আমায় বলে, চলুন বাইরে যাই। এখন বাইরে? হ্যাঁ। না, আপনি যান, আমার কাজ আছে। তাহলে চলুন অফিসের ক্যান্টিন থেকে ঘুরে আসি। তা যাওয়া যায়। আমারও সকালে তাড়াতাড়ি করে নাস্তা করা হয়নি। আমি জানি তো। তুমি কি করে জানো? আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে। ও তাই নাকি? এত কথা না বলে চলো তো। তারপর আমি আর মেঘা দুজন নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করার এক পর্যায়ে মেঘা বলল, আচ্ছা আবির, আমি দেখতে কেমন? কি বলবো? উফ, যা জানতে চাইছি তাই বলো। সত্যি কথা বলতে তুমি দেখতে খুবই সুন্দর। সত্যি? আরে হ্যাঁ। নাস্তা শেষে আমি আবার আমার কাজ করছি। অফিস ছুটি হবার পর আমি সোজা আমার বাসায় চলে আসি। কলিং বেল দিতেই বরাবরের মতো রিয়া এসে দরজা খুলে দিয়ে চলে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে বের হতে রিয়া আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তার এইভাবে তাকিয়ে থাকা দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি তো আজ এমন কোনো কাজ করি নাই যে রিয়া আমার প্রতি এইভাবে রেগে থাকবে। তারপরেও আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ওভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? কেন তাকিয়ে আছি তুমি বুঝতে পারছো না? না। বাসায় যে তুমি ছাড়া অন্য একজন মানুষ থাকে তুমি জানো না? অন্য কে থাকে আবার? কি অন্য কেউ থাকে না? তাহলে আমি কে? বারে, তুমি অন্য একজন হবে কেন? এটা তো তোমারও বাসা, তাই না? তুমি তো আমাকে অন্য একজন মনে করো। আমি যে এই বাসাতে থাকি সেটাও তুমি ভুলে গেছো। কি বলছো এসব তুমি? ঠিকই তো বলছি। তাহলে তুমি আমার জন্য সকালে নাস্তা দিয়ে যাওনি কেন? তুমি জানো না আমি রান্না করতে পারি না? তুমি তো বাইরে থেকে খাবার নিয়ে আসো, তাই আমি। তাহলে এর আগে যে নাস্তা বানিয়ে রেখে যেতে সেগুলো কার জন্য রেখে যেতে? চুপ করে দাঁড়িয়ে না থেকে খাবারের ব্যবস্থা করো। সকাল থেকে কিচ্ছু খাই নাই, আমার খুব ক্ষুধা লাগছে। কি বলো তুমি এসব? সকাল থেকে কেন না খেয়ে আছো? তোমার প্রতি রাগ করে। তাই ভাবলাম যতক্ষণ তুমি না রান্না করছো ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। আমার প্রতি কেন রাগ করে না খেয়ে থাকবে? তা তোমাকে বুঝতে হবে না। কেন কেন? যাও তো, তোমাকে আমার জন্য রান্না করতে হবে না, খাবোই না আমি। এই কথা বলে আবার রাগ করে রুমে চলে গেল। হঠাৎ রিয়ার কি হলো যে আমার সাথে এত ভালো ব্যবহার করছে? মনে হয় ও ভেবেছে আর তো মাত্র কটা দিন আছে আমার সাথে থাকবে, তাই হয়তো আমার প্রতি দয়া দেখাচ্ছে। না, এইসব আমি কি ভাবছি আবল তাবল। যাই, এখন রান্নাঘরে গিয়ে রিয়ার ফেভারিট কিছু রান্না করে নিয়ে আসি।
এই যা, আমি তো রিয়ার কি কি পছন্দ তা জানি না, এখন কি করি? অনেক ভাবার পর একটা বুদ্ধি মাথায় এলো, দেখি কাজে লাগিয়ে দিলাম ফোন স্যারকে, মানে রিয়ার বাবাকে। আরে আবির বাবা যে, কেমন আছো? জি স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর শোনো, কথায় কথায় এত সার সার করো কেন? আমি তোমার অফিসের বস, কিন্তু এখন তো তুমি অফিসে নাই। আমি তো তোমার অফিসের বস, কিন্তু এখন তো তুমি অফিসে নাই যে আমাকে স্যার স্যার বলবে। তাই এখন থেকে বাবা বলে ডাকবে, কেমন? ওকে স্যার। আবার স্যার? সরি বাবা। এবার ঠিক আছে। তা জামাই কি করতে রাতে ফোন দিলে? না মানে আপনার মেয়ে কি কি খেতে ভালোবাসে তা যদি একটু বলতেন। কেন, তুমি আমার মেয়ের জন্য রান্না করবে নাকি? কিন্তু আর কি। আচ্ছা বলছি, শোনো। তারপর স্যারের কাছ থেকে রিয়ার প্রিয় খাবারের দাম জেনে সেটা রান্না করতে লাগলাম। জানি না কতটুকু ভালো হবে। রান্না শেষ করে টেবিলে বসে সবকিছু সাজিয়ে রেখে রিয়াকে ডাকতে লাগলাম, রিয়া রান্না করা শেষ, তাড়াতাড়ি খেতে আসো। খাবো না আমি। প্লিজ রাগ করে না সোনা, এসো খাবার খেয়ে নাও। বললাম না আমি খাবো না। আর তুমি এখন এখান থেকে যাও তো, বিরক্ত করো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর বিরক্ত করব না। এই কথা বলে যে অন্যদিকে ঘুরবো তখনই দরজায় খুলে দেখি রিয়া চলে আসলো। তারপর আমার সাথে কোনো কথা না বলে সোজা খাবার টেবিলে গিয়ে বসে পড়লো, আর আমি তাকে খাবার বেরিয়ে দিলাম। এই নাও তোমার প্রিয় খাবার। ওয়াও, এইটা যে আমার প্রিয়, তুমি জানলে কি করে? সেটা জেনে তুমি কি করবে, তুমি বরং খেয়ে দেখো কেমন হয়েছে। তারপর রিয়া খাবার মুখে দিয়ে আমার দিকে রাগীভাবে তাকালো। এটা দেখে আমি খুব বুঝতে পারলাম খাবার বেশি ভালো হয়নি। এই খাবার তুমি বানিয়েছো? হ্যাঁ। সত্যি বলছো? এখন তুমি সাইন করে দিলেই হয়। কথাগুলো বলে অফিসে চলে আসলাম আমি। একটু পর ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি স্যার ফোন করেছে। হ্যালো আবির, তুমি এখনই হসপিটালে চলে আসো। কেন স্যার, কি হয়েছে? রিয়া, রিয়া। বলুন না রিয়ার কি হয়েছে, ও ঠিক আছে তো? বাবা, রিয়া সুইসাইড করেছে। কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তাই আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গিয়ে স্যারকে বললাম, স্যার রিয়া কোথায়? বলুন না রিয়া কোথায়? অপারেশন থিয়েটার। জানি না মেয়েটা কেন এমন পাগলামো করলো। সকালে হঠাৎ বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে গেল। আমি পেছন থেকে ডাকার পর একটি বারও আমার ডাক শুনলো না। পরে আমি ঘরে গিয়ে দেখি সে বিষ খেয়েছে। কথাটা বলে কান্না করতে লাগলো। তারপর আবার বলল, তোমার সাথে কিছু হয়েছে? আসলে পুরো কথাটা আর বলতে পারলাম না। এরই মধ্যে ডাক্তার চলে এলো। আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ডাক্তার ও ঠিক আছে তো? দেখুন রোগী এখন ঠিক আছে, একটু পর ওনাকে বেডে দেওয়া হবে। ডাক্তার আমি কি ওর সাথে দেখা করতে পারি? যান, কিন্তু প্লিজ ডাক্তার। আচ্ছা যান তাহলে। তারপর আমি ভিতরে দেখি রিয়া ঘুমিয়ে আছে। ওকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। আমি গিয়ে ওর মাথার কাছে বসে আছি। একটু পর রিয়া আস্তে আস্তে চোখ খুললো। তারপর আমি তাকে বললাম, কি ব্যাপার, এমন পাগলামি কেন করছো তুমি? কি করব বলো? তোমাকে যদি না পাই তাহলে এই জীবন রেখে কি লাভ বলো? তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি, এতে করে তুমি আমাকে কখনো মেনে নিতে পারবে না। তাই বলে তুমি সুসাইড করবে? কেন বাঁচালে আমাকে? আমি মরে গেলে তো ভালো হতো। তুমি আমাকে মারলে। মেরেছি, বেশ করেছি। আমার বউকে আমি মারছি। ভালোবেসে ফেলেছি গো তোমায়। এই কদিনে তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। কথাগুলো আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো। আমিও তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললাম, আসলে এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হচ্ছে আনন্দের কান্না। আমিও যে তোমায় অনেক বেশি ভালোবেসে ফেলেছি। যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে তোমায় ভালোবেসে ফেলেছি। তাহলে ডিভোর্স পেপারে সই করলে কেন? ওটা তো ডিভোর্স পেপার ছিল না। তাহলে? তুমি ভুলে গেছো আজ তোমার জন্মদিন। ওটাতে তোমার জন্মদিনের শুভেচ্ছা কার্ড ছিল, আর তুমি সেটাকে ডিভোর্স পেপার ভেবে সুসাইড করতে গেছো। তবে রে দুষ্টু, দেখাচ্ছি মজা তোমায়। আরে আরে কি করো, ডাক্তার তোমাকে নড়তে বারণ করেছে। তারপর আমি রিয়াকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার স্পর্শ রেখে দিলাম। এরই মধ্যে স্যার এসে, আমি কি আসতে পারি? না, এখন কারো আসা যাবে না। এই পাগলি কি করো, স্যার বলছে। স্যার দেখতে তো। দেখলে দেখুক, আমার স্বামীকে আমি জড়িয়ে ধরেছি। ওকে, থাকো তোমরা। 2 দিন পর রিয়াকে নিয়ে বাসায় ফিরলাম। রাতে রিয়াকে বললাম, আমি কি সোফায় শুবো? কি বললে? তুমি সোফায় শুতে চাও এখনো? দাঁড়াও তাহলে। এই বলে আমাকে দৌড়ানি দিল। আমি দৌড় দিয়ে খাটে শুয়ে পড়লাম। রিয়াও আমার বুকে এসে শুয়ে পড়লো। তারপর আমি বললাম, আচ্ছা আমাদের তো বাসর রাত হয়নি, চলো না আচ্ছা আমরা বাসর রাত উদযাপন করি। যাও কোথায় দুষ্টু কোথাকার।
এই বলে লজ্জায় তার মুখটা আমার বুকের সাথে চেপে ধরলো। তারপর আমরা দুজন মিলে হারিয়ে গেলাম ভালোবাসার অতলে। সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। দেখলাম সে গোসল করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে তার চুল শুকাচ্ছে। আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? ছাড়ো বলছি। না, ছাড়তে মন চাইছে না। অফিস নেই আজকে? আজ যেতে মন চাইছে না, মন চাইছে সারাদিন তোমাকে এইভাবে জড়িয়ে ধরে থাকি। তা বলতে তো হবে না, যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি রাস্তা দিচ্ছি। তারপর আর কি করার, ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য বের হতে রিয়া বলল, এই শোনো, আজ একটু তাড়াতাড়ি ফিরবে কেমন? ওকে মহারানী। এই বলে রিয়ার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। অফিসে এসে যা শুনতে পাই তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেঘা নাকি চাকরি ছেড়ে দিছে, কথা শুনে খুব অবাক হলাম। হঠাৎ কি এমন হলো যার জন্য সে চাকরি ছেড়ে চলে গেছে? এই কথাগুলো ভাবছি, আর এমন সময় দেখলাম মেঘা আমার কেবিনে ডেকেই আসছে। মেঘা, আমি সব কি শুনছি, তুমি নাকি চাকরি ছেড়ে চলে যাচ্ছ? যা শুনেছেন সত্যি শুনেছেন। এইসবের মানে কি? হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিচ্ছ কেন? আপনার জন্য। আমার জন্য মানে কি বলছো এসব তুমি? জানেন আমার বাবাকে? আমি কি করে তোমার বাবাকে চিনবো? আমি তো তাকে কখনো দেখিনি। আমার বাবা হচ্ছে এদেশের একজন সুনামধন্য ব্যবসায়ী, নাম শুনেছেন? হ্যাঁ, তা শুনবো না কেন? তাছাড়া অফিসের একটা কাজ, আমার সাথে তার ভালো পরিচয়ও আছে। তার মানে তুমি স্যারের মেয়ে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি তার একমাত্র মেয়ে। তাহলে তুমি এই অফিসে চাকরি করছো কেন? শুধু তোমার জন্য। আমার জন্য কেন? তুমি যেদিন প্রথম আমাদের অফিসে গেছিলে সেদিনে আমি তোমাকে দেখি, এবং সেদিন প্রথম দেখাতে তোমাকে আমার ভালো লাগে, আর এই ভালো লাগা থেকে আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলি। একটু বলেই থেমে গেল, আর কথাগুলো কেঁদে কেঁদে বলছে। তারপর আবার বলতে শুরু করলো, শুধু তোমায় একটি নজর দেখার জন্যে, তোমার ভালোবাসার টানে এই অফিসে তোমার সহকারী পদে চাকরি করি। কিন্তু আমি জানতাম না যে আমার ভালোবাসার মানুষটি আগে থেকে অন্য কারো হয়ে গেছে। যখন জানলাম তখন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। যাকে ভালোবাসি তাকে পাবো না যখন তখন, আর বেঁচে থেকে কি লাভ বলো? পরে ভাবলাম আমার ভালোবাসাটা না হয় তোমার আর রিয়ার মাঝে বেঁচে থাক। কথাগুলো বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। ভালোবাসি আবির, তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া যে আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। আমি তোমার সাথে থাকলে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। জানি তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে, তবুও চেষ্টা করব তোমাকে ছাড়া বেঁচে থাকার। কথাগুলো বলেই আমাকে জড়িয়ে ধরেছিল, আর পরে আমাকে ছেড়ে দিয়ে বলে, আর একটা কথা, আমি যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিও, আর ভালো থেকো। কথাটা বলে কাঁদতে কাঁদতে চলে গেল আমার কেবিন থেকে। আর আমি সেখানেই দাঁড়িয়ে আছি, জানি না কখন নিজের অজান্তে চোখে পানি চলে এসছে। একটু পর রিয়ার ডাকে বাস্তবে ফিরে আসি। কি হয়েছে তোমার? সে কখন থেকে ডাকছি, কোনো সাড়াই নেই তোমার। ও, তুমি? তা কখন এলে? এই মাত্রই আসলাম। ও, কি এমন ভাবছিলে যে আমি কখন আসছি তাও বুঝতে পারো নাই? হ্যাঁ, তেমন কিছু না। তা তুমি হঠাৎ কি মনে করে অফিসে আসলে যে? কেন, আমার আসাতে বারণ নাকি? তা হবে কেন? তারপরেও আমাকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে রিয়া বলল, আমি আসছি আমার মহারাজাকে দুপুরে খাবার খাওয়াতে। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি করে, খুব ক্ষুধা লাগছে। আমি নিজের হাতে তোমার জন্য রান্না তৈরি করেছি। কি খাওয়ার মতো তৈরি করছো তো, নাকি আগের দিনের মতো? কথাটা শুনে রিয়ার মুখে দেখে মুহূর্তেই হাসি চলে গেল। তারপর আমি তাকে বললাম, কি হলো, খাবার কি দিবে নাকি এমনভাবে দাঁড় করিয়ে থাকবে? তারপর রিয়া আস্তে আস্তে আমাকে খাবারগুলো দিল, আর আমার মুখের দিকে কেমন হয়েছে তা জানার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আমি খাবারটা মুখে দিয়ে দেখলাম, না, আজ খাবারটা অনেক ভালো হয়েছে, যা আপনাদের লিখে বোঝাতে পারবো না। তারপর ও আমার মনের মাঝে একটু দুষ্টুমি করার কথা মাথায় আসলো, তাই আমি রিয়াকে বললাম, এটা কি রান্না করছো তুমি? এটা কোনো মানুষ খেতে পারে? দেখি আমার কাছে আসছো তো। আমার কাছে আসতে রিয়ার গালে একটা কিস করলাম। এটা কি হলো? কেন, তুমি বুঝতে পারো নাই? তুমি আমাকে কিস করলে কেন? বারে, তুমি আমার জন্য এত ভালো রান্না করে আনছো, সেই পুরস্কার হিসেবে কিছু তো তোমাকে দিতে হয়, তাই দিলাম আর কি। তাহলে তুমি প্রথমে বললে কেন যে ভালো হয়নি? ওটা তো তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। তবে রে, যাও, তোমার সাথে আর কোনো কথাই বলবো না। এই রে, মনে হয় বউটা আমার অভিমান করেছে, এখন কি করি? তাই বললাম, আমার পাগলিটা কি রাগ করছো? আমি কারোর পাগলি না। কি বলছো তুমি? তো শুধু আমারই পাগলি। বললাম না,
আচ্ছা যাও, তোমার আমার সাথে কথা বলা লাগবে না। তুমি আমার সাথে কথা না বললে আমিও কিছু খাবো না। না খেলে নাই। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে যে উঠতে যাব তখন রিয়া আমার হাতটা ধরে বলে, ওই কোথায় যাও? চুপ করে বসো এখানে। না আমি খাবো না। তুই খাবি না, তোর শ্বশুর খাবে। ভালো তো, তাহলে তাকে ডেকে নিয়ে খাও। আমাদের কথার মাঝখানে রিয়ার বাবা মানে স্যার এসে হাজির। কাকে ডেকে আনার কথা বলা বলি হচ্ছে? এই তো রিয়া নিজের হাতে রান্না করে আনছে, তাই আপনাকে ডেকে আনার কথা বলা হচ্ছিল। বলো কি, রিয়া মা আমার রান্নাও করতে পারে? হ্যাঁ। তাহলে তো খেতেই হবে। বাবা তুমিও বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। তারপর আমরা সকল একসাথে দুপুরের খাবার খেলাম। খাওয়া শেষ করে স্যার চলে গেলেন, আর আমি রিয়াকে বললাম, রিয়া আমার না এখন মিষ্টি খেতে মন চাইছে। এখন মিষ্টি কোথায় পাবো? তুমি চাইলে মিষ্টি খাওয়াতে পারবে। এই একদম না। আমি আস্তে আস্তে রিয়ার কাছে যাচ্ছি, আর সে একটু একটু করে পেছাচ্ছে। দেখো, একদম কাছে আসার চেষ্টা করবা না। তারপর রিয়া দেওয়ালের সাথে আটকে গেল। আমি কাছে যেয়ে ওর হাত দুটো চেপে ধরলাম। রিয়ার মুখের দিকে তাকিয়ে দেখি সে শুধু চোখ বন্ধ করে আছে এবং তার ঠোঁট দুটো কাঁপছে। এরপর আমাদের চার ঠোঁট একসাথে মিশে একাকার হয়ে গেল। তারপরেই তো আচ্ছা চলো, এখন আমাকে নিয়ে তুমি ঘুরতে যাবে? না এখন পারবো না, অনেক কাজ বাকি আছে। কি বললে তুমি? তুমি এখন বাসায় যাও, আমার না হয় অন্য কোনো দিন ঘুরতে যাব, কেমন? না, আজই ঘুরতে যাবে, আর এখনই যাবে। দেখো পাগলামি করে না, এখন ছুটি চাইলে বস ছুটি দিবে না। বাহ, ভালো কথা মনে করে দিলে তো। অফিসের বসকে তুমি কি তা ভুলে যাচ্ছ? এই রে, কি বলতে কি বলে দিলাম। দেখলাম রিয়া আমার কেবিন থেকে হন হন করে বাইরে চলে গেল। আমি ভাবলাম হয়তো বা রাগ করে বাসায় চলে গেছে। আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে আবার রিয়া আগমন। কিন্তু এবার সে একা আসেনি, তার সাথে বাবা মানে বসও এসছে। এসে আমাকে প্রশ্ন, কি ব্যাপার আবির, তোমার কি এমন কাজের চাপ? না মানে হয়েছে, আর মানে মানে করতে হবে না। যাও, রিয়াকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসো। আচ্ছা স্যার। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়া মিটমিট করে হাসতেছে। আর শোনো, যতই কাজ থাকুক না কেন, আমার রিয়া মা ডাকার সাথেই চলে যাবে কিন্তু। এই কথা বলে স্যার চলে গেলেন। তারপর রিয়া আমার কাছে এসে বলে, কি এবার যাও যা, নাকি আবারও বাবাকে ডাকতে হবে? এই না না, আর ডাকতে হবে না, চলে যাচ্ছি। তারপর আমরা দুজন অফিসের সামনে দাঁড়িয়ে আছি। যাও রিক্সা ডাকো। রিয়ার কথা শুনে আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? বললাম না রিক্সা ডাকতে। তুমি যাবে রিক্সায়? হ্যাঁ যাব। কেন, কি হয়েছে? তোমার না রিক্সায় উঠতে ভালো লাগে না? এখন ভালো লাগে। তুমি কি ডাকবে নাকি আমি ডাকবো? এই না না, ডাকছি, তুমি একটু দাঁড়াও। তারপর আমরা দুজন রিক্সাতে করে একটা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি, আর রিয়া আমার একটা হাত ধরে কাঁধে মাথা দিয়ে আছে। অফিসের পোশাক পরে কেউ ঘুরতে বের হয়? কেন, কি হয়েছে? এতে তোমাকে দেখতে আরো খারাপ লাগছে। আমি তো এইটাই চাই। কেন? তুমি যে সুন্দর, তারপর যদি একটু ভালো পোশাক পরে আসো তাহলে তো সব মেয়েরাই তোমার দিকে তাকিয়ে থাকবে। তার জন্য এই পোশাকে পার্কে যাবে? হ্যাঁ যাবে। আর এখন কথা না বলে রিক্সা থেকে নামো। রিক্সা থেকে নেমে আমরা দুজনে পার্কে একটা নির্জন জায়গায় বগিয়ে বসি। একটু পর হঠাৎ করে রিয়া উঠে হাঁটা শুরু করলো এবং আমাকে বলল, চলো এখান থেকে। কেন, থাকি না, একটু জায়গাটা কি সুন্দর। তোমার কাছে এত সুন্দর লাগবেই, মেয়েরা যে তোমার দিকে তাকিয়ে আছে এজন্যই থাকতে চাচ্ছ, তাই না? আরে কোথায় কোনো মেয়ে তাকিয়ে আছে? হয়েছে, আর নাকামো করতে হবে না। কথাটা বলে রিয়া হাঁটতে শুরু করলো, আর আমিও তার পিছু পিছু হাঁটছি। আরে আমার বউটা কি রাগ করছে? বাহ, আমার বউকে রাখলে এত সুন্দর দেখায় জানতাম না তো, তাহলে আরো আগে এমন রাখতাম। আবারও রিয়া কিছু বলছে না, চুপ করে শুধু হাঁটতেছে। আমি একটা ছোট বাচ্চাকে দেখে বললাম, এই রিয়া দেখো বাচ্চাটা কি সুন্দর, তাই না? একদম কিউটের ডিব্বা। এবার রিয়া দাঁড়ালো, তারপর সেই বাচ্চাটার দিকে তাকিয়ে বলে, সত্যি তোমার বাচ্চা ভালো লাগে? ডাক্তার, আমার রিয়া এখন কেমন আছে? ও ভালো আছে তো? আপনার মেয়ে সন্তান হয়েছে, কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি, তারপরও আপনার স্ত্রীকে বাঁচাতে পারি নাই। ডাক্তারের মুখে এই কথা শুনে আবির নিচে বসে পড়ে, আর আমার যে পুরো পৃথিবীটা উল্টে যায়। আমি আবিরকে ধরে নিয়ে রিয়ার লাশের পাশে নিয়ে গেলাম। আমার থেকে বেশি কেঁদেছিল ও। তারপর রিয়ার দাফনের কাজ সম্পূর্ণ করা হলো। কি বলবো মা, আবিরকে আমি ওই দিন সবচেয়ে বেশি দুর্বল হতে দেখেছি। আমার থেকে বেশি দুর্বল ও হয়ে পড়েছিল সে। এখন তুমি বলো মা, তুমি কি আমার রিয়ার শেষ ইচ্ছেটা পূরণ করবে? হ্যাঁ আমি করব, আমার যে ওর ইচ্ছা পূরণ করতে হবে। এভাবে মেঘা প্রায় দিনই আবিরের বাসায় আসে।
আর এই কয়েকদিন নীলার সাথে তার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। আচ্ছা নীলা, আমি যদি তোমার মা হই তাহলে কেমন হয়? সত্যি তুমি আমার মা হবে? কি মজা, কি মজা! তাহলে তোমাকে আমি মামুনি বলে ডাকবো। হ্যাঁ, ডাকো মামুনি। নীলা, ও ঘুমিয়ে গেছে। ও কিছু না, খেয়ে ঘুমিয়ে গেল। না, আমি ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিছি। কি বলো নীলা, খেলো? ও তো আমাকে ছাড়া খায় না। যাই হোক, চলো তোমায় বাসায় দিয়ে আসি। চলো। তারপর মেঘাকে তার বাসায় দিয়ে আসলাম। কিছুদিন হলো মেঘা আর আমাদের বাসায় আসছে না। এর ভিতর নীলার কান্নার আওয়াজ শুনতে পেলাম। কি ব্যাপার, আমার পরীটা কান্না করছো কেন? দেখো না বাবা, মামুনি এই কয়দিন ফোন ধরছে না। কে তোমার মামনি? আমি আমার মেঘা মামুনির কথা বলছি। সে তোমার মামনি হয় না। চলো নাস্তা করবে, সকালে কিছু খাওনি তুমি। না, সে আমার মামুনি হয়। আর তুমি আমার মামুনিকে আমার কাছে এনে দাও, না হলে আমি কিচ্ছু খাবো না। এই কথা বলে কান্না করতে করতে রুমে চলে গেল। আমি পড়ে গেলাম মহাবিপদে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে অফিসে চলে গেলাম। রাতে বাসায় এসে শুনি নীলা এখন কিছুই খায়নি। নীলা মা, চলো কিছু খেয়ে নেবে। না, আগে তুমি মামুনিকে এনে দাও। বলছি না তুমি চলো খেতে। একদম বাচ্চাদের মতো করবে না। না না, আমি কিছুই খাবো না। এ কি করলে আবির? মা মরা মেয়েটার গায়ে তুমি হাত তুললে? না, এ আমি কি করলাম? রাগের মাথায় আমি নীলাকে মারলাম? নীলা কান্না করতেছে। কি ভুল বলেছে ও? জন্ম থেকে কোনোদিন মায়ের আদর পায়নি সে, আর মেঘা তাকে মায়ের আদর দিয়েছে, আর তুমি কিনা সি সি। এই কথা বলে নীলাকে নিয়ে ঘরে চলে এলো। আর আমি এখন কি করব? আমার কি করা উচিত? না, নীলার জন্য হলেও মেঘাকে আনতে হবে। তারপর আমি মেঘার বাসায় গেলাম। কলিং বেল বাজাতে মেঘা এসে দরজা খুলে দিল। আরে তুমি এখানে এত রাতে আমার বাসায়? তুমি এ কয়দিন আমার বাসায় যাওনি কেন? বাবা আমার বিয়ে ঠিক করেছে, তাই আর বাসা থেকে বের হই না। মিথ্যে কথা বলছে, কারণ নীলা তাকে আগেই সব বলে দিছে। আবিরের যাওয়ার কথা, এটা তাদের দুজনের প্ল্যান করা। তোমার বিয়ে, আর তুমি বিয়েতে রাজি হয়ে গেলে? আর কতদিন এইভাবে থাকা যায় বলো? ও আচ্ছা। বলে চলে আসতে গিয়ে আবার মেঘাকে বললাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। তুমি না এই বিয়েটা করো না? কেন করব না? কখনো ভাবিনি এই কথাগুলো আবারও কাউকে বলতে হবে, তারপরও আজ বলতে হচ্ছে। নীলা চায় তার জন্য আমি মা নিয়ে আসি, কিন্তু সে মা হিসেবে তোমাকে চেয়েছে। তাই হবে কি তুমি আমার নীলার মা? হবে কি তুমি আমার বাকি জীবনের পথ চলার সাথী? হবে কি তুমি আমার? পুরো কথা বলতে না দিয়ে মেঘা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। হ্যাঁ, আমি হতে চাই তোমাদের সুখ দুঃখের সাথী। তারপর পিছন থেকে জোরে হাততালের আওয়াজ শুনতে পাই। পিছনে ফিরে দেখি নীলা আর স্যার এবং মেঘার বাবা দাঁড়িয়ে আছে। মেঘা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল, আর নীলা দৌড়ে আমাদের দিকে আসছে। এসে আমার দুজনকে জড়িয়ে ধরলো। তাহলে বিয়ের কাজটা আজকেই সেরে নেওয়া যাক। তারপর কাজী অফিসে গিয়ে আমার আর মেঘার বিয়ে হলো। বাসর ঘরে ঢুকে দেখি মেঘা ঘোমটা দিয়ে বসে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম। একটু পর দরজায় শব্দ হলো, তাই আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলতেই নীলা দৌড়ে দিয়ে রুমে প্রবেশ করলো। এসেই, মামুনি, আমিও তোমার সাথে ঘুমাবো। হ্যাঁ, আমি হতে চাই তোমাদের দুজনের সুখ দুঃখের সাথী। হ্যাঁ মা, তুমি আজ আমাদের সাথে ঘুমাবে। ওকে আমার প্রিন্সেস। তারপর আমার আর মেঘার মাঝে শুয়ে পড়ে নীলা। এভাবে খুব ভালোভাবে চলছে আমাদের সংসার। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই লাইক করে আপনারা জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।